আমাদের দেশের সবচেয়ে হরিবল জায়গাটা কোথায় জানেন? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। একজন প্রাইমারি স্কুলে টিচার কত টাকা বেতন পায় এটা জানেন? এবং তাদের নিয়োগটা কিভাবে হয় সেটা জানেন? ম্যানেজিং কমিটি নামের যে প্রসেস যেটা আছে এটা বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ এলাকার পাতি মাস্তান গুন্ডা তারা গিয়ে ম্যানেজিং কমিটিতে বসে এবং তারা শিক্ষকের নিয়োগ বাণিজ্য করে। 12,000 টাকা চাকরির একটা নিয়োগের জন্য 20 থেকে 25 লাখ টাকা করে তারা ঘুষ খায়। যোগ্য শিক্ষককে তো আমি প্রাইমারি স্কুলেই দিতে পারছি না। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যদি আপনি ঠিক না করেন, আপনার ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা কখনোই ঠিক হওয়াটা পসিবল না। আমার নিজস্ব একটা আইডিওলজি আছে, এইটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশিরা স্বাধীন হয়েছে একবারই 1971 সালে। এইটাকে আমি দ্বিতীয় স্বাধীনতার সাথে একেবারে ওই নামেই তুলনা করতে হবে, ব্যাপারটা এইরকম না। কারণ আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের হাত থেকে মুক্তি লাভ করেছি। অনেকেই দেখবেন এই 24-এর কারণে 71-কে খারিজ করে দিতে চায়। আমি ব্যক্তিগতভাবে এই মতে বিশ্বাস করি না। তারপরে আমি মূল প্রশ্নতে আসি যে ইন্টারিম গভর্নমেন্ট কি এটা বেটার হ্যান্ডেল করতে পারবে নাকি একটা ইলেক্টেড গভর্নমেন্ট? এই প্রশ্নটা আসার আগে আমি বলি, শেখ হাসিনা কি এমন কোনো প্রসেস দেশে রেখে গিয়েছে যে জায়গায় একটা ইলেকশন হওয়া পসিবল? একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যতগুলা প্রাতিষ্ঠানিক ভূমিকা দরকার, এর একটা প্রতিষ্ঠানকেও শেখ হাসিনা আস্ত রাখে নাই। ইলেকশন কমিশনের দিকে তাকান, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকান, বিচার ব্যবস্থার দিকে তাকান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের অলরেডি কবর দিয়ে এসে চলে গেছে। সো একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার জন্য বড় ধরনের সংস্কারের দরকারটা আছে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা গঠিত হয়েছে, আপনার জন্য একটা তথ্য বলে রাখি, এটা কিন্তু একটা আইনও করা হচ্ছে। প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স জারি করতে পারে, আর্টিকেল 93 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশের বলবৎযোগ্য যে আইনটা করতে পারবে, ওই জায়গার মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টের একটা আইন পাশ করা হবে। মানে সেটা অর্ডিন্যান্স আকারে আসবে, পরবর্তীতে যখন পার্লামেন্ট গঠিত হবে পার্লামেন্টে এটা পাশ করিয়ে নেওয়া হবে। সো এই গভর্নমেন্টের একটা অবধারিত কাজ হলো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করার ব্যবস্থা করা। এটাই এই গভর্নমেন্টের প্রধান কাজ। সো এইটা করার জন্য যতদিন তাদের সময় দরকার, সংস্কার করা দরকার, সেটা তাদেরকে দেওয়া উচিত। তা নাহলে আপনি যে ইলেকশন করবেন, এই প্রতিষ্ঠানগুলো আপনাকে সাপোর্ট দিবে কিভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য? সো আমি ব্যক্তিগতভাবে চাই এই গভর্নমেন্ট সফল হোক। এবং এই গভর্নমেন্ট সফল হওয়ার মেকানিজমটা কি? প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে যেমন হেল্প করতে হবে, একই সাথে তাদেরকে প্রোঅ্যাক্টিভ ভূমিকাটা পালন করতে হবে। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি যেভাবে কমছে, এটা যদি চলতেই থাকে এবং বিভিন্ন জায়গায় বিগত স্বৈরাচারের যারা দোসররা ছিল তারা যদি এখনো অফিসে বসেই থাকে, তাহলে তো এই গভর্নমেন্টের ওপরে মানুষের আস্থাটা কমতে থাকবে। আমার খুবই ছোট ছিলাম, বাট সেই মেমোরিটা আমি যদি একটু রিফ্রেশ করি, 2007 সালে যখন 1/11 গভর্নমেন্ট যখন আসে, প্রথম 6 মাস খুবই জনপ্রিয় ছিল। মানুষ মনে করছিল যে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, খুবই ভালো হবে। কিন্তু উইদিন নেক্সট 6 মান্থস মানুষ বুঝতে শুরু করলো রাজনৈতিক দলের কালচার ছাড়া দেশ কখনো স্টেবল হইতে পারে না। সো ইন্টারিম গভর্নমেন্ট তাদের প্রধান কাজ করার পাশাপাশি সংস্কারগুলো যদি না করে, তাহলে কিন্তু মানুষের মনে আবার ওই 1/11 টাইপ একটা চিন্তা কিন্তু ব্যাক করতে থাকবে। তখন এই সরকারটা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। সো আপনি যে বললেন যে আসলে কে ভূমিকা রাখতে পারে, আমি বলবো একটা ইলেক্টেড গভর্নমেন্ট আনার জন্য এই সরকারকে খুব ভালো মতো ফাংশন করাটা অত্যন্ত জরুরি। এবং প্রাতিষ্ঠানিক যেসব সংস্কারের জায়গাটা আছে, সেই জায়গাগুলোতে ঢাক ঢাক গুড় গুড় করা না, বরং জেনুইন কমিটমেন্ট নিয়ে সংস্কার করলে আমার মনে হয় যে এই সরকারও সফল হবে এবং পরবর্তী বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার পথটাও সহজ এবং স্বাভাবিক হবে। সো ওই প্রশ্নটা আসলে স্পেসিফিক উত্তর এর চেয়ে বেশি আসলে কিভাবে দেওয়া দরকার আমি জানি না। আর আরেকটা কথা বলছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, এটার পর আমার অনেক ভিডিও আছে, আমি নিজে অনেক ভিডিও বানিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কয়েকটা পলিসি ডিবেটেও অংশগ্রহণ করেছি একটা জায়গায়, এবং সেই জায়গায় আমি বিস্তারিত অনেক কথা বলেছি। আগামী শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যদি, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাকে আমি আর একটু ব্রডার কনসেপ্টে চিন্তা করতে চাই। দেখেন, শিক্ষা ব্যবস্থা মানেই আমরা চিন্তা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, অথচ আমাদের দেশের সবচেয়ে হরিবল জায়গাটা কোথায় জানেন? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যদি আপনি ঠিক না করেন, আপনার ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা কখনোই ঠিক হওয়াটা পসিবল না।
একজন প্রাইমারি স্কুলে টিচার কত টাকা বেতন পায় এটা জানেন? এবং তাদের নিয়োগটা কিভাবে হয় সেটা জানেন? আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এই যে ম্যানেজিং কমিটি নামের যে প্রসেস যেটা আছে এটা বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ এলাকার পাতি মাস্তান গুন্ডা তারা গিয়ে ম্যানেজিং কমিটিতে বসে এবং তারা শিক্ষকের নিয়োগ বাণিজ্য করে। 12,000 টাকা চাকরির একটা নিয়োগের জন্য 20 থেকে 25 লাখ টাকা করে তারা ঘুষ খায়। যোগ্য শিক্ষককে তো আমি প্রাইমারি স্কুলেই দিতে পারছি না। এবং এই যে অনেকে বলে যে দেশ কিভাবে পরিবর্তন হয়, আমার খুবই আক্ষেপ ছিল যে তরুণরা কেন রাজনীতি সচেতন হয় না। তরুণরা প্রত্যেকে যদি প্রত্যেকের অধিকার বোধ জাগ্রত করত তাহলে দেশটা অনেক ভালো হতে পারত। সেটা দেখতেই পাচ্ছেন যে তরুণরা যে মুহূর্তে রাজনীতি সচেতন হওয়ার চেষ্টা করছে দেশটা বদলে গেছে। আমাদের দেশের হিউম্যান রাইটস সম্পর্কিত একাডেমিক টেক্সট আমি তো চাই হাই স্কুল থেকেই থাক, খুবই সহজ এবং সাবলীল ভাষায়। শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হলে মানুষকে কনসাস করতে হবে এবং সেই প্রক্রিয়াটা একদম প্রাইমারি স্কুল থেকেই হওয়া উচিত। শিক্ষকের বেতন, শিক্ষার যে স্ট্রাকচারটা যেটা আছে এবং প্রত্যেকটা জায়গায়। বিশ্ববিদ্যালয়গুলো, আমি সবসময় বলি বিশ্ববিদ্যালয়গুলো ছিল হলো দলীয় কর্মী তৈরির একটা প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই চমৎকার কিছু কথা দেখছি, ফর দ্য ফার্স্ট টাইম আমি সম্ভবত দেখলাম অনেক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ পাচ্ছে এবং সেই জায়গায় অনেকে ফুলের তোড়া নিয়ে তার অফিস রুমটা ভরিয়ে দিচ্ছে না। সেটা একটা ভালো সাইন। আমার কথা, একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে, প্রো ভাইস চ্যান্সেলরকে, এই পদগুলোকে যারা ওরশিপিং করতে থাকতো, এই জিনিসটা হওয়া উচিত না। এবং বিশ্ববিদ্যালয়ে যদি যান দেখবেন অনেক শিক্ষক আছেন যারা দুনিয়ার সব কিছু করতো, একটা কাজ করতো না, সেটা হলো পড়ানোর কাজ। সো এই কালচারটা যদি বন্ধ করতে চান, শিক্ষক ছাত্র রাজনীতি নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি এর আগে কথা বলেছিলাম সবচেয়ে বড় প্রবলেমটা হলো শিক্ষক রাজনীতি। সেই জায়গাটা নজর দেওয়ার দরকার আছে, রিসার্চের জায়গাটা নজর দেওয়ার দরকার আছে। এবং আমরাও যে ব্যাপারটা ফিল করেছি বিশ্ববিদ্যালয়ে, এক একটা বিশ্ববিদ্যালয় ছিল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যান দেখবেন হলে যে লাইফটা তারা লিড করে, একটা রিফিউজি ক্যাম্পে যারা থাকে তাদের চেয়েও বিলো এভারেজ লাইফ তারা লিড করে। যে খাবারটা খায় বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম খাবারটা খায় তারা, যারা বিশ্ববিদ্যালয়ে হাজার লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সো এই সমস্যাগুলো যদি মোকাবেলা না করতে পারেন, 3 বেলা ভালো খাবার, শিক্ষার একটা পরিবেশ, ন্যূনতম অ্যাকোমোডেশন, এই ব্যবস্থাগুলোর দিকে নজর দেওয়ার দরকার আছে। আর যারা শিক্ষক তাদের প্রধান কাজটা হওয়া উচিত শিক্ষার পেছনে তারা যাতে স্ট্রিক্ট হতে পারে। এর পেছনে আবার ব্যাপার স্যাপার আছে যে তাদের কি ফাইন্যান্সিয়াল যেটা সাপোর্ট সেটা কি যথেষ্ট কিনা। দেখবেন এই দেশের শিক্ষকদের নিয়ে অনেক সমালোচনা করা যায়, কিন্তু আমি আমার ওই ছাত্রত্বের জায়গা থেকে যদি বলি অনেক লিমিটেশন কিন্তু আছে। আমাদের দেশের অনেকে কয়েক বছর আগে মনে থাকার কথা, আমাদের দেশের শিক্ষকেরা আন্দোলন করতো যে ন্যূনতম একজন সচিব যে ধরনের সুবিধা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ফুল প্রফেসর সেই সুবিধাটাও পায় না। সম্ভবত সেটা যে পাওয়া উচিত সেই বোধ শক্তিটাও তাদের নাই। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রেসিডেন্ট ছিল নিজামুল হক ভূঁইয়া। তারা নিজেদেরকে যতটা না শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের লোক মনে করা উচিত তার চেয়ে বেশি তারা মনে করতো তারা সরকারের দালাল। সো বিশ্ববিদ্যালয় নিয়ে যদি ভাবার দরকার হয়, একেবারে বুলেট পয়েন্টে যদি আমি বলি, শিক্ষার্থীদের অ্যাকোমোডেশন, পড়াশোনার ব্যবস্থা, 3 বেলা অন্তত ভালো খাবার, এইটার নিশ্চয়তা, টিচাররা যাতে পর্যাপ্ত ফ্যাসিলিটিস পায় সেটার ব্যবস্থা, এবং রিসার্চের জন্য যাতে প্যাট্রোনাইজ করা হয় বোথ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড মেন্টালি, সেই স্পেসটা রাখা দরকার। আর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে টিচারদের অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমলে নেওয়ার দরকার আছে। যেমন তাদের স্যালারি স্ট্রাকচার, তাদের ট্রান্সফারের কিছু ব্যাপার স্যাপার আছে, তাদের বিভিন্ন উৎসব ভাতা থেকে শুরু করে নানা রকম বৈষম্যের জায়গাটা আছে। এই ব্যাপারগুলো যদি অ্যাড্রেস না করা যায়, কেতাবি ভাষায় আমরা যতই বলি উন্নতি সম্ভব না। আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সিলেবাস প্রণয়ন। বিগত দিনে বাংলাদেশের সিলেবাস প্রণয়ন এবং একাডেমিক কারিকুলামের যে ব্যাপারটা, এইটা ডিল করা মানেই ছিল, আমি সবসময় বলতাম এটা একটা জাফর ইকবালীয় প্যাটার্নে কাজটা করা হতো এবং বাংলাদেশের সর্বনাশ পাঠ্যপুস্তকে সেটা করে দেওয়া হয়েছিল। সো এই জায়গাটা যদি চেঞ্জ করতে হয়, এটা হুট করে এসে চেঞ্জ করে দিতে হবে এইটা না। যারা প্রকৃত পক্ষেই কাজ করতে পারে এবং ক্যাপাবল তাদেরকেই এই পোস্টগুলোতে নিয়োগ দেয়। শিক্ষা ব্যবস্থার ব্যাপারটা এইরকম না যে 6 মাস পরে বদলাবো, 1 বছর পরে বদলাবো। এই শিক্ষার্থীদের পর কিন্তু মানসিক একটা ট্রমা যেতে থাকে।
সেই জায়গাটাও অ্যাড্রেস করার দরকার আছে, যাতে একটা স্টেবল প্ল্যাটফর্ম তারা পায়, একটা স্টেবল কারিকুলাম যাতে তা পায়, এবং যাদেরকে এই কাজগুলো করার জন্য নিয়োগ দেওয়া হয় যাতে কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ না দেওয়া হয়, অ্যাবসলিউটলি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ধন্যবাদ।